নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কেস ডায়েরিতে আগের পর্বে আমরা অনেক কিছু শুনেছি, এই পর্বে শুনব আরও তার জীবনের এমন অনেক কথা যা গৌতমবাবু এর আগে কোথাও বলেননি। এই যে মাওবাদী কার্যকলাপ এখানে এ রাজ্যে দীর্ঘদিন ধরে চলছিল, তারপর কার্যত বন্ধ হয়ে গেছে কিষাণজির মৃত্যুর পর। কিন্তু তার আগে এখানে মাওবাদীদের সর্বোচ্চ বেশ কয়েকজন নেতা ধরা পড়েছে। কিভাবে ধরা হয় বা এদেরকে কিভাবে আমরা এসটিএফ এ যেগুলো ক্যাচগুলো হয়েছে তার মধ্যে সব থেকে বড় ক্যাচ হচ্ছে সাদালা রামকৃষ্ণন। উনি ছিলেন মাওবাদীদের টেকনিক্যাল কমিটির হেড, নিজে একজন ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ এবং দণ্ডকারণ্যে থাকতেন অবুঝমার জঙ্গলে। এবং তখন মাওবাদীরা এখানে এসে মানে একটা মধ্যমগ্রাম বিরাটির কাছে একটা বাড়িতে আমাদের কাছে ইনফরমেশন আসলো এখানে আছে, কোথায় আছে কিছু সেটা জানি না, মানে ওটা লোকেট করা হলো, পরে এই করা হলো। এই লোকেটটা কিভাবে করে? সেটা সোর্স মারফত? সোর্স মারফত না, ওটা ওই টাওয়ার লোকেশন থেকে লোকেট করা হয়েছিল। আচ্ছা, নাম্বারটা পাওয়া গেছিল। নাম্বারটা পাওয়া গেছিল পরে পরে ওটাও জেনারেট করা হয়েছিল। নাম্বারটা মানে ডাইরেক্ট নাম্বার কেউ দেয়নি যে এই নাম্বারে কাজ করছে। তাহলে কিভাবে এটা জেনারেট করা হয়? ওটা মানে কানেকশন দেখতে দেখতে পাওয়া গেছিল, অ্যানালিসিস করতে করতে, এবং যাকে পাওয়া গেছিল সে অ্যাসোসিয়েট, এবং সেক্ষেত্রেও সাদুলা রামকৃষ্ণর কোনো ফোন না। আচ্ছা, ওর অ্যাসোসিয়েট, আচ্ছা, যে ওর সঙ্গে ছিল। আচ্ছা, তা যাই হোক, লোকটাকেও আমরা চিনতাম না, অনেক দিন ধরে সার্ভিলেন্সে রেখে 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 ওই লোকটাকে। তো একটা মারাত্মক। হ্যাঁ, সার্ভিস এখানে আমাদের টিম মানে এক্সেলেন্ট কাজ করে, মানে প্রচণ্ড মশা, এবং এই ছেলেরা টোটালি ডেডিকেটেড এবং খুব ভালোবেসে এই কাজটা করতে। এই লোকটাকে, একটা লোককে আইডেন্টিফাই করা কিন্তু মুখের কথা না, একটা অচেনা লোককে ওই মানে অচেনা লোককে আবার যে করবে তাকেও অচেনা থাকতে হবে, তাকেও অচেনা থাকতে, নিজেকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ। আর এইটাই তো সব থেকে বড় কথা, ক্লিন পিক আপের ক্ষেত্রে এইটাই তো। অথচ পিক আপ করতে হবে কিন্তু কেউ যেন না জানে। কেন এটা কেন? যদি জানলে ওই যে চেন সিস্টেমে সবাই অ্যালার্ট হয়ে যাবে, সব জেনে যাবে। ও, এটাকে বলা হয় ক্লিন পিক আপ। হ্যাঁ, ক্লিন ক্লিন আর কি। মানে তুলে নিয়ে কদিন রাখা হয়? না না, ওরকম করে ব্যাপার নেই। এবার ওইটাকে মানে অ্যানালিসিস করে করে তারপর জানা হয়। তবে ওই যে বললাম প্রথমেই, মানে এটা এসটিএফ এর একটা সেফ হাউস থাকে নাকি? না, এই ব্যাপারে আমি আর কিছু মানে বলছি না, প্রকাশ্যে বলা যাবে না। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার বা কোনো এর ব্যাপার, মানে যে সিক্রেট ব্যাপার, অফিশিয়াল সিক্রেট থাকে। আচ্ছা, এবার একটা বলছিলেন আপনি, যে ভয় পাওয়ার কথা বলছিলেন, এই যে বিভিন্ন সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম, এই সদানলা রামকৃষ্ণ এর সম্পর্কে আপনি বললেন, এই এরা কি করছিল সেটা যদি একটু বলেন। এই যেখানে বাড়ি ভাড়া নিচ্ছে, এটা মারাত্মক একটা মানে জিনিস করছিল, সেটা তো মানে রাষ্ট্র ব্যবস্থার এগেনস্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেটা তো মাওবাদীরা। এবং হ্যাঁ, এবং এখানে রকেট লঞ্চারের সমস্ত পার্টসগুলো ডিসেকশন করে করে, যেহেতু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, সেহেতু উনি পুরো ডায়াগ্রাম করে করে মানে বিভিন্ন ওই যে লেদগুলোতে আলাদা আলাদা মানে রকেট লঞ্চারের পার্টসগুলো আলাদা আলাদা লেদে আলাদা আলাদা করে, কোনোটা বড়ানগরের লেদে আর কোনোটা দাসপাড়ার দাসনগরের লেদে, আলাদা আলাদা করে এখান থেকে কনসাইনমেন্ট পাঠানো যেত ভূপালে, এবং সব আলাদা লরিতে, আলাদা ট্রান্সপোর্টে, আলাদা কনসাইনমেন্টে যেত। আচ্ছা, মানে এই রকেট লঞ্চারের পার্টসগুলো এখানে তৈরি হতো, তৈরি হয়ে এখান থেকে ভোপাল যেত, এবং যে তৈরি করতো সেও জানতো না যে কি তৈরি করছে। হ্যাঁ, তাকে একটা ডায়াগ্রাম দিয়ে দাও, তাকে ডায়াগ্রাম দিয়ে বলে এই জিনিসটা লাগবে, তো লেদে তো করেই দেয়, ওরকম পাত দিয়ে করে দিত। আচ্ছা, আসলে ওগুলো ছিল রকেট লঞ্চার এইরকম, মানে এই ধরনের। এবং লোকটাকে যখন তোলা হলো, ক্যাচটা আমাকেও মানে খুব ক্লিন পিক আপ যেহেতু করতে হবে, আবারও বলছি, এটা কিন্তু কারো পার্সোনাল ইন্টারেস্টে না বা কোনো ক্লিন পিক আপ তো শেষ পর্যন্ত হলো না, সেই জন্যই সংবাদ মাধ্যমের কথা বলছি। ওটা অ্যাসিস্ট্যান্ট, দীপক বলে একজন অ্যাসিস্ট্যান্ট। ও তুমি জানো ওই পার্টটা, হ্যাঁ, ওটা হয়েছিল। তো ওই পার্টটা আমি আসছি পরে, আগে সাদালাটাকে বললাম, সাদালা ফলো করছে। আমি বাসে উঠে গেলাম সেন্ট্রাল এভিনিউতে, মানে ওই আয়কর ভবনে, হ্যাঁ, ওই বেলঘরিয়ার দিক থেকে, হ্যাঁ, না ওই বিরাটির দিক,
বিআইটির দিকটা। হ্যাঁ, আমি প্রথমে গাড়ি নিয়ে ফলো করছিলাম, তারপরে একটা জায়গায় এসে স্ট্র্যাটেজিক পয়েন্টে আমি উঠে গেলাম বাসে। মানে বেশিক্ষণ তো আর ফলো করলে আইডেন্টিফাইড হয়ে যাব। হুম। দিয়ে ওখানে ফলো করে ও যখন নামলো, আমরা জানতাম কোথাও নামবে, স্প্লানেডের আশেপাশে ও নামতো। নেমে ওই তোমার কোন এর জায়গায়? কাছে, যোগাযোগ ভবনের কাছে। আচ্ছা, দিয়ে ওর মানে পাশে এসে হাঁটতে হাঁটতে ওর কাঁধে হাত দিয়ে দিলাম। কোন দিকে হেঁটে যাচ্ছিল? মানে স্প্লানেডের দিকে, টুয়ার্ডস আচ্ছা, স্প্লানেড। আচ্ছা, কাঁধে হাত দিয়ে দিলাম। আচ্ছা। দিয়ে এরকম করে তাকালো, ছোটোখাটো লোক, বয়স্ক মানুষ, রোগা পাতলা, চোখে চশমা। দিয়ে আমি ওর কানে কানে হিন্দিতেই বলে দিলাম, আমার পরিচয়টাই দিলাম। দিয়ে বললাম যে এরকম, তুমি চেঁচামেচি করো না, তোমাকে মারবো না, কিচ্ছু হবে না, তুমি চুপচাপ আমাদের সঙ্গে চলো। আর কিছু কোনো আপত্তি করলো না? কোনো কিচ্ছু আপত্তি করেনি, কিন্তু ওকে ব্রেক করানোটাই খুব মুশকিল ছিল। কিছুতেই ব্রেক করবে না, এ করবে না। পরে সেন্টিমেন্টাল কথা বলার পরে মাস এই দিন 3 বাদে ও ব্রেক করলো, যে এই ঘটনা। এই 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 সাধনারায়ণ রামকৃষ্ণ কেসে আপনি প্রথমে যখন বলছিলেন যে মিডিয়ার একটা ভূমিকা, এটা তো ওই যে অ্যাসিস্ট্যান্টকে ধরতে যাওয়া হলো, কলেজ স্ট্রিট থেকে অ্যাসিস্ট্যান্টকে তোলা হ্যাঁ, ও হয়েছিল। বিয়ে হয়ে গেছিল, এই এক্সপোজড ঘটনা, হয়ে গেছিল। এইটা তো একটা, এটা তো এটা তুমি জানো তো, ওটা তুমি। এই ঘটনাটা আমি তাহলে একটু উল্টো দিকে, আজকে হ্যাঁ, আমি তুমি ইন্টারভিউ বলো, জায়গা থেকে উল্টো দিক থেকে তুমি বলি। বলো। আমার কাছে প্রথমে একটা ফোন এলো হ্যাঁ। যে কলেজ স্ট্রিট থেকে একজন কাউকে অ্যাবডাক্ট করা হয়েছে। অ্যাবডাক্ট করে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমি তখন অফিসে বসে আছি, আমার কাছে ফোনটা এলো, আমি সঙ্গে সঙ্গে ইউনিট নিয়ে বেরোলাম। শুনলাম যে কলেজ স্ট্রিট থেকে কাউকে একটা টাটা সুমো টাইপের গাড়িতে করে কাউকে তোলা হয়েছে। তুলে সেই গাড়িটা মুভ করে হচ্ছে ওখান থেকে উল্টো দিকে, পুরো উল্টো দিকে বউবাজার দিয়ে এসে লেনিন সরণির দিকে এসছে। ঠিক সেই সময় আমাকে যে তালতলা মোড়, এসএন ব্যানার্জি, যেটা দিয়ে ধর্মতলা যাওয়া যায়, সেইখানে একজন সার্জেন্ট আমাকে ফোন করে বললেন একটা গাড়ি, তাতে 4-5 জন লোক আছে, ভালো ভালো চেহারার, মাঝখানে কাউকে বসানো, সেই গাড়িটার নাম্বার প্লেটটা ভুয়ো। আমি বললাম এ তো মারাত্মক, তাহলে এইটাই কি সেই গাড়ি? তুমি কি ছবি তুলেছো? বললো হ্যাঁ। আমি ডিসক্লোজ করছি না আমিও যে কারা, কে, কখন। তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি। আমি পৌঁছলাম, দেখলাম সমস্ত কিছু। সেই সময় হঠাৎ সে আবার বলল তুমি কোনো খবর করো না, ছবিটা দেখিও না। আমি বললাম কেন? বলছে ওটা মিসফায়ার আছে, ওটা এসটিএফের গাড়ি। এই আমি কানেকশান পেলাম, এই জানতে পারলাম, এবং সেই সময় আমি জানতে পারলাম যে এরকম মাওয়িস্ট কাউকে একজনকে তোলা হয়েছে। এটা আমার পার্টটা বললাম। এবার আপনার পার্টটা বলুন তো, সেদিনকে কী হলো? সাইমালটেনিয়াসলি দুটো অপারেশন চলছিল। সাদালা আর ওর অ্যাসিস্ট্যান্টকে তোলা হবে। অ্যাসিস্ট্যান্ট কলেজ স্ট্রিটে ছিল। দুটো টিম গেছে। আর যেহেতু সাদালাটা মানে মোস্ট মানে ইম্পর্টেন্ট ক্যাচ, আমি নিজে ওখানে ওর এতে ছিলাম, চার্জে ছিলাম, আমি নিজেই টিম নিয়ে গেছিলাম ওখানে ওকে তুলবো বলে। সাধারণত ক্লিন পিক আপ করে নিলাম। হ্যাঁ, ক্লিন পিক আপ করে দৌড়ে দৌড়ে আসছি, এসে অফিসে এসে শুনি যে একটা ক্যাওস হয়ে গেছে এরকম কলেজ স্ট্রিটে। কী ব্যাপার, তাড়াতাড়ি ফোন করলাম যে এইরকম। আপনি তো জানতেন তখন ওই টিমটা ওখানে কাজ হ্যাঁ, করছে। ওই টিমটা তো হ্যাঁ, আমারই টিম। হ্যাঁ, আমারই টিম। আমি একজন অফিসারকে ওর চার্জে দিয়েছিলাম হ্যাঁ। যে তুই ওটাকে পিক আপ করে নিয়ে। আমি তো ওটা অত ইম্পর্টেন্ট কেউ না। কিন্তু তাহলেও হ্যাঁ, তাহলেও মানে অপারেশনের ক্ষেত্রে তো খুব খারাপ, একটা এক্সপোজড হয়ে যাওয়া মানে। আর ঠিক ওইটা যে মিস আপ হবে এটা আমি ভাবিনি। আমার মানে কনসেন্ট্রেশন ছিল সাধারণ কিছু, মানে মাওয়িস্টরা কাউন্টার ইন্টেলিজেন্স তো করে, ওরা ঠিক। শুধু যে আমরা যেরকম আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে, কাউন্টার ইন্টেলিজেন্সও মাওয়িস্টদের ক্ষেত্রে কাজ করে। এবং সেই কাউন্টার ইন্টেলিজেন্সটা ভয়ঙ্কর কাউন্টার ইন্টেলিজেন্স। ওরা এমন না, ওরাও কিন্তু আমাদের মুভমেন্টটা রাখে। ঠিক। এই যার জন্যে সেই বলছিলাম। কারণেই ওখান থেকে আমার কাছে ফোনটা এসেছিল। হ্যাঁ, আমাকে বলা হয়েছিল একদম স্পেসিফিক নাম করে যে সাধনারা রামকৃষ্ণকেই ওখান থেকে তোলা হয়েছে। ওরা সেই ইনফরমেশনটা, এই যে কলেজ স্ট্রিটে এই ছেলেটাকে তোলা হয়েছে মানে ওরা সঙ্গে সঙ্গে 2-এ 2-এ ভেবেছিল। 4 করে নিয়েছে যে সাধনারা রামকৃষ্ণকে তোলা হয়েছে, এবং আমাকে তখনই জানিয়ে দেওয়া হয় যে সাধনারা রামকৃষ্ণকেই তোলা হয়েছে। এই কাভার্ড অপারেশনে যখন যান বা এই ধরনের অপারেশন যখন করেছেন, সেই সময় আর্মস অ্যামুনেশন কিছু সঙ্গে থাকে? অনেক সময় ফায়ার টিম যেটা দেওয়া হয় যে ফায়ার করার জন্যে, দূরে রেখেও চলে গেছি। আমি একটা বিনপুরে একটা অপারেশনের ক্ষেত্রে আমি আর আমার একটা কনস্টেবল একজন, শুধু ওকেই নিয়ে গেছি, একজনকে
খুব ইম্পর্টেন্ট লোক, পিক আপ করার দরকার ছিল, জঙ্গলে ঢুকেছে। আমাকে একটা মানে টিম দেওয়া হয়েছিল, আরেক ইন্সপেক্টর, আমি তখন সিনিয়র ইন্সপেক্টর ছিলাম, একজন ইন্সপেক্টর তার সঙ্গে একটা টিম নিয়ে AK-47 নিয়ে ওই আবশ্যকে পাঠানো হয়েছিল। এবং আমি যে বিনপুরে জঙ্গলে ঢোকার সময় ওদের রেখে গেছিলাম খড়গপুরে। তুমি চিন্তা করো কোথায় খড়গপুর, কোথায় বিনপুর, কোথায় খড়গপুর, হ্যাঁ ওটা রেখে গেছিলাম এই কারণে, কারণ এক্সপোজড হয়ে যাওয়া, ওই যে বললাম এক্সপোজড হয়ে গেলে কিন্তু শেষ। মেরে দেবে, শেষ হয়ে। কারণ ওকে তো যার সাথে দেখা করবো তাকে কনফিডেন্সে নিয়েছি, এবং তাকে কনফিডেন্সে নিয়েছি, এবং সে মানে একই সঙ্গে পঞ্চায়েতের একজন লিডার, আবার মাওয়িস্টের সঙ্গে ওর কানেকশান আছে, যে মাওয়িস্টকে আমরা টার্গেট করেছি। আচ্ছা, এবার ওকে যে তুলবো, ও আমার পরিচয় হচ্ছে আমি ব্যাংক অফিসার, আর যে ছেলেটিকে করিয়েছিলাম ও তো সাঁওতালি জানে বলে ও ওখানে ফোনে কথা টথা বলে এ করেছিল, কনভিন্স করিয়েছিল, বলেছিল আমার অফিসার যাবে, নিয়ে যাব। আমি পাজামা পাঞ্জাবি পরেই গেছিলাম। আচ্ছা, ব্যাংক অফিসার হিসেবে আপনি যাচ্ছেন কথা বলতে, আইডেন্টিফাই করতে, আর তারপর তাকে ট্র্যাক করে মূল লোকটাকে ধরতে। একদম, আচ্ছা, তাকে তো পিক আপ করবো, এবং সেখানে আমি দেখলাম সব মাউসটা বসেছিল, অনেক যখন মাউস, গেলেন? এবং আর্মস অ্যামুনিশনও দেখেছি ওদের কাছে। আচ্ছা, তুই চিন্তা করো, মানে আমার মনের অবস্থাটা, আমি যদি একটু এক্সপোজড হয়ে যাই, ওরা তো আমাকে জ্যান্ত ছাড়বে না। না। তাহলে আর আমাকে একটা রোল প্লে করতে হচ্ছে, আমাকে ব্যাংক পুরো অফিসার ব্যাপারটা, হ্যাঁ ব্যাংক অফিসার হিসাবে আমার কিন্তু তখন পালস রেট বেড়ে গেছে, ধুকপুক, তখন মনে হচ্ছে নিজের কানে নিজের এটা শুনতে পাচ্ছি, হ্যাঁ হার্টবিটটা, কিন্তু নিজেকে খুব নার্ভ ঠিক রাখতে হয়েছে। ওকে ডাকলাম, ওকে কনভিন্স করতে হলো, এই পেপার টেপার আছে, যার চাকরি নেবে তার কি কোথায়, ছেলের সার্টিফিকেট নিয়ে আচ্ছা, এসো। চাকরি দিতে গেছেন আপনি, হ্যাঁ, ওই পরিচয় ব্যাংকে চাকরি দেবে। আচ্ছা, তারপরে তারপরে হয়েছে কাগজপত্র কোথায়, কোথায় কাগজপত্র নিয়ে এসছে, আরে জেরক্স করতে, আমি জানতাম আগে ওখানে কাছাকাছি কোথাও জেরক্স নেই, ওঠো তাহলে গাড়িতে। তারপর ওর সঙ্গে একজন, ওর আবার ছিল, গার্ড ছিল, আচ্ছা, ওই যে পঞ্চায়েতের লিডার বললাম না, ওর সিকিউরিটি ছিল। আচ্ছা, ওর সিকিউরিটি উঠতে আসছে, আমি বললাম বারণ করে দাও ওকে, বারণ করে দিল, আমরা তো যাবো। মানে বারণ করলে মানে কাছাকাছি যাবেন বলে? হ্যাঁ, যে কাছাকাছি security, যাবো না, ও হ্যাঁ। বললো থাক। আচ্ছা, সেই তোমাকে সিকিউরিটি তো সরকারি? সরকারি সিকিউরিটি, বেঙ্গল পুলিশের কনস্টেবল, সে আমাকে থোড়ি চেনে, আমি তো ব্যাংক অফিসার। কিন্তু যদি চিনে যেত? চিনবে না, আচ্ছা, তো যেতাম কভার্ডে। সে তো এখনো চেহারায় ছাপ পড়েনি পুলিশের, এত বছর পুলিশে চাকরি করে। এটা খুব একটা বড় গুরুত্বপূর্ণ গুণ, যে যারা এই ধরনের কভার অপারেশন করে। হ্যাঁ, কভার্ড অপারেশনে তোমাকে পুলিশি ছাপ থাকলে, কভার্ড অপারেশনে ধরো ওখানেই 90% তোমার গেল বাদ। মানে লোকে যদি তোমাকে বোঝে যে এই লোকটা পুলিশ, তাহলে তো গেল তোমার। তো এই চেহারা টেহারার জন্য কোনোদিন অসুবিধা হয়নি? এত লম্বা চওড়া ভালো না, চেহারা। ওটাকে লুকিয়ে রাখার কতগুলো এ আছে, এবং মানে আমি সাকসেসফুল হয়েছি, সাকসেস পেয়েছি। ওই এক্ষেত্রে পায়জামা পাঞ্জাবি ওই সমস্ত? হ্যাঁ, পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন জায়গা পিক আপগুলো খুব ভালো করতাম, মানে হয়ে যেত আর কি। আর ইনটুইশনটা খুব ভালো কাজ করতো। একটা তো এ আছে তোমার, লজিক, তো বেসিক লজিক দিয়ে এ করতে হয় একজনকে, মানে পুরো জিরো দিয়ে আমরা শুরু করি। এসটিএফে তো ব্যাপারটা জিরো দিয়ে শুরু। অনেক সময় আসতো, একটা টার্গেট দেওয়া হতো, টার্গেটে ফটো পাঠাচ্ছি বলা হতো, প্যারালাল এজেন্সি, আমি নাম করি বলছি এসআইবি। এবার তুমি ওই যে দেখবে, মানে সেটাকে এমনভাবে কালো করে ইচ্ছাকৃতভাবে ভূষো কালি দিয়ে তুমি লোকটাকে চিনতেই পারবে না। আচ্ছা, মানে ওরা এই হাতটা একই সঙ্গে, ওরা, কারণ টাকাটা তো আমরা পাই না, বাট ওরা পেয়ে যাবে, ওরা পিক আপ করলে ওদের যা প্রাইজ মানি আছে ওরা পেয়ে যেত। ঠিক। ওদের ইন্টারেস্টটা বেশি ছিল ওর এই ওপরে। এজেন্সির মধ্যে তার মানে লড়াইও চলে? হ্যাঁ, চলে সব। মানে আপনারা কাউকে টার্গেট করছেন, সেটা অন্যান্য এজেন্সিও টার্গেট করছে, এরকম ঘটনাও ঘটে? হ্যাঁ, এরকম হয়েছে অনেক। কীরকম হয়েছে একটু বলুন না, একটা দুটো। পিক আপ করেছে অনেক সময় এরকম, পিক আপ করে ওকে আমি দেখছি যে সেন্ট্রাল ওকে এ করেছে, মানে ইন্টারসেপশনে রেখেছে, যেন আমি কী করে ওকে, বুঝতে পারলেন? হ্যাঁ, কী করে বুঝতে পারলেন? আপনি তো আবার তো ওকে তো আমরা তো ইন্টারসেপশন নিয়েছি, এবার ওর ফোন অ্যানালাইসিস করতে করতে একটা নাম্বার বেরিয়ে গেল, নাম্বারে দেখছি যে ওখান থেকে ওকে ট্যাপিং করছে বা এ করছে। আচ্ছা, মানে বুঝতে পেরেছো? একটা ফোন নাম্বার সেটা অ্যানালিসিস করলে সেটা বোঝা যায় যে সেই নাম্বার থেকে এই নাম্বারটাকে ট্যাপিং করা একদম হচ্ছে। একদম দিয়ে তারপরে অনেক সময় হয় না, মানে এবার যে জানতে পারার পরে কি করলাম, ওকে করলাম, ওকে ফোনে বলে দিলাম যে তোলার পরে যে
বলে দে, ও আবার যার সাথে কন্ট্যাক্ট রাখছিল হুম ওর লোক, তাকে বলে দিতে বললাম যে আমি এখন কদিন হাইড আউটে চলে যাচ্ছি, আমি থাকবো না, এটা ওকে দিয়ে বলেই দিলাম। আচ্ছা বলে দিয়ে ওর ফোনটা নিয়ে সুইচ অফ করে দিলাম, দিয়ে সিম ফেলে দিলাম, মানে সিম আর ডিটাচ করে দিলাম। মানে সেন্ট্রাল লাইব্রেরি জেনে নিল আর কি, মানে সে তো তারও ইন্টারসেপশন আছে, তারা জানলো যে হাইড আউটে যাচ্ছে, একদম তারা জানতেই বলে না যে আপনি না, পিক আপ করে নিয়েছেন। না। এরকম হয়, এগুলো চলে, সব এজেন্সির মধ্যেই চলে। এটা সুস্থ প্রতিযোগিতাই বলো আর অসুস্থ প্রতিযোগিতাই বলো, প্রতিযোগিতা একটা চলে, মানে ক্রেডিট নেওয়ার ব্যাপারটা, কেউ কাউকে ক্রেডিটটা ছাড়তে চায় না। হ্যাঁ, নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। এই যে বলা হয় যে এজেন্সি নাকি এজেন্সির অফিসারদেরও ফোন ইন্টারসেপশন করে বা ট্র্যাপ করে 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 অনেকেই করে। এই যে এবং খবর তার কারণ হচ্ছে, মানে এই যে গোয়েন্দা গিরির ব্যাপারটাই তাই, মানে আগেকার দিনেও এটা করা হতো, ধরো এক্সকে একটা কাজে পাঠানো হলো, এক্সের পেছনে ওয়াইকে পাঠানো হলো এক্স কী করছে দেখার জন্যে, আবার ওয়াই ঠিকঠাক কাজ করছে কিনা তার পেছনে আবার জেডকে পাঠানো হলো, এবং ধরো জেডের পেছনে একে পাঠানো হলো ওভারঅল দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা। XY যে তিনজনে একসঙ্গে ঠিক কাজ করছে কিনা, হ্যাঁ, মানে একসঙ্গে কাজ করছে কিনা, মানে একসঙ্গে না না, মানে আলাদা মানে আলাদা করে প্রত্যেকে যে যার নিজের কাজটা যাকে যা করছে কিনা। কাজটা দেওয়া আছে ও করছে কিনা। এবং সেক্ষেত্রে হয় কি, মানে যখন ফিডব্যাকটা আসে, যে বস বসে আছে সে অ্যানালিসিস করে দেখে নিচ্ছে যে ঠিকঠাক এ রিলায়েবল কিনা। আর যদি রিলায়েবিলিটি একটা বড় জিনিস, রিলায়েবল তুমি যদি না হও, তাহলে তোমাকে যে একবার বের করে দেওয়া হবে আর তুমি ধারে কাছে আসতে পারবে না। আচ্ছা, রিলায়েবিলিটি একটা বিরাট ব্যাপার। ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আরেকটা বলা হয়, বা এই ধরনের STF এর কাজের ক্ষেত্রে বা এই ধরনের কভার অপারেশনের ক্ষেত্রে, যেটা অ্যাসেট তৈরি করা, অর্থাৎ নিজের সোর্স তৈরি করা, এবং আপনি যেনকে রিটায়ার করলেন, আপনার এই সোর্স, আপনার পার্সোনাল, আপনার নিজের সম্পত্তি সেনকে থেকে সরে গেল, এটাও হয়। হ্যাঁ, নিউট্রালাইজ। এবার ব্যাপার হচ্ছে সোর্সের ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে নিউট্রাল করে দেওয়া হয়। কীরকম? মানে নিউট্রাল মানে সে আর ওই এটা ওকে বলা হলো যে ভাই, আমি আমি তোকে হ্যান্ডেল করতাম, আমি রিটায়ার করছি, আমি সরকার থেকে তোকে যে জিনিসগুলো দিতে পারতাম এখন আমার ক্যাপাসিটিতে নেই, আমি আমার বলে টলে কিছু করে দিতে পারি, কিন্তু সেই জিনিসটা আর পারবো না, এবার তুমি দেখো তুমি এই কাজটা করবে না করবে না। বেশিরভাগ ক্ষেত্রে না, আমি করবো না স্যার, আপনার জন্য করেছিলাম, ঠিক আছে। অনেক ক্ষেত্রে লাইফ রিস্ক থাকে, মানে ওরাও যদি আবার এক্সপোজড হয়ে যায়। আমি একটা ঘটনা বলছি, কোনো একটা, এবার মাউসটা যেরকম টেক নেম নেয় না, কারোর নাম তো তুমি জানতে পারবে না। ঠিক। হ্যাঁ, অজয়, বিজয়, সুজয়, অমল, এরকম যে যার টেক নেম নিল, সেই রকম একটা আমরাও টেক নেম দিতাম। একজনকে ধরে এনে তার টেক নেম দেওয়া হলো সুজয়, সে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিত, ঠিক আছে, বিহারের ছেলে। এইবার ও অ্যাকচুয়ালি ওকে আমরা শেল্টারও দিলাম, মানে একটা জায়গায় রাখা হলো গোপন ডেরা। ও মানে অনেক টেকনিক্যাল ব্যাপারটা খুব ভালো জানতো, এবং পাসওয়ার্ড তুমি কল্পনা করতে পারবে না, খুব জটিলতম পাসওয়ার্ড, লম্বা লম্বা পাসওয়ার্ড মনে রাখতে পারতো। আচ্ছা, হ্যাঁ, ওকে মহেশ স্পেশাল ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মহেশদের কাজ করতো। আর এটা ব্যাপারটা পরে আসছি, মহেশটা কিন্তু সব কিছু আবার কাগজ কলমে রাখতো না, তার ও কিন্তু সব মাথায় রেখে দিত, সব পাসওয়ার্ড, লম্বা লম্বা পাসওয়ার্ড, আর অদ্ভুত অদ্ভুত পাসওয়ার্ড, সেখানে স্পেশাল ক্যারেক্টার কোনটা, স্মল কোনটা, মানে তুমি বড় বড় পাসওয়ার্ড, অদ্ভুত অদ্ভুত, কী করে মনে রাখতে আমি জানি না, এত মেমারি কী করে থাকে একটা মানুষের, আমরা তো কল্পনাও করতে পারি না। তা ও করতো। তো ওই ছেলেটা একদিন বললো দেশে যাবে, বারণ করেছিলাম যে যাস না, তোকে কিন্তু, না স্যার কিচ্ছু হবে না, কিছু হবে না, চলে গেল। পরে শুনলাম যে ওর আর কোনো খোঁজ নেই, পরে আমি অন্য সোর্সে জানতে পারলাম যে ওকে মেরে দিয়েছে, মানে বুঝতে পেরে গেছে, মাউসটা বুঝতে পেরে গেছে। এটা ওর ব্যাপারটা ওই কুনকি হাতির মতো, একবার যে কুনকি হাতি হয়ে যাবে, জঙ্গলি হাতিরা তো তাকে আর এন্ট্রি দেবে না নিজেদের এতে, ওই ঠিক সেই রকম যে পুলিশে হচ্ছে। ওরও আরও একটা ছেলের হয়েছিল, তাকে পাঠানো হয়েছিল একটা জায়গায়, সে ওই মানে আবার রাইফেল, সেই প্যারাল পুলিশের রাইফেল ছিনতাই করে নিয়ে ও মাউসটার কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য ওইটা দেখাতে গেছে যে এই দেখো আমি নিয়ে এসেছি। ওরা ওই যে খাপ পঞ্চায়েত বসালো, বসিয়ে ওরা মেরে দিল। এরকম হয়। ও মানে ওরা ক্রস চেক করে জেনে গেল যে ফলস ওটা। হ্যাঁ, ওকে মেরে দিল। ওকে না ফলস হোক বা অরিজিনাল হোক,
ওকে আর ওরা বিশ্বাস- বিশ্বাস করবে না। ওকে একবার যারা পুলিশের টাচে গেছে, তাকে ওরা যেরকম জংলি হাতি বা যে কোনো জংলি প্রাণী ওই গায়ের গন্ধ শুকে বুঝতে পারে যে মানুষের টাচে এসছে, তা বিশ্বাস করবে না, ঠিক সেই রকম তোমার হাতি দেখবে নিজের মা হলেও তাকে আর অ্যাকসেপ্ট করবে না, ঠিক সেই রকমই। এরকম কোনো ঘটনা ঘটেছিল যে একজন মাওয়িস্ট লিডার যে পুলিশের সোর্স হিসেবে পুলিশ তাকে তৈরি করেছিল, মোটিভেট করেছিল, এবং তারপর তাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং তারপর সে বদলে যায়, পাল্টি খেয়ে যায়? এরকম অনেক হয়েছে। কি লিডার না, স্কোয়াড মেম্বারদের মধ্যে এরকম অনেক হয়েছে। কিরকম মানে হয়েছে? এটা তো কাজের, ধরো 10 জন লোককে আমি তুললাম, মানে আলাদা আলাদা ডিফারেন্ট অকেশনে তাদের বোঝালাম যে এইটা দেখে এ হচ্ছে, আর তোকে এই জিনিসটা কাজ তোরা যেটা করছিস সেটা আলটিমেটলি কোনো দিন মানে এই জিনিসটা সাকসেস পাবি না, আর এটা অন্যায়, এটা গণতান্ত্রিক দেশ, এখানে ওইভাবে করা যায় না। যে ভাষায় বোঝে তাকে সেইভাবে বোঝানো হলো, সেই ভাষায়, এবং তাদের তো টাকা পয়সার লোভ দেখানো হলো, এই করা হলো, তোকে ছেড়ে দেওয়া হবে। বললো ঠিক আছে, মাঝে মাঝে আমার খবর দিবি, তার মানে ওটা আমার অ্যাসেট হয়ে গেল। ঠিক। এবার 10টা অ্যাসেট তৈরি করার জন্য ছেড়ে দিলাম, এই 10টা অ্যাসেট ছাড়ার পরে একটা হয়তো অ্যাসেট হলো, আর বাকি 9টা ওখানে কেউ গিয়ে- চুপচাপ বসে গেল আর কেউ ওদের সঙ্গে মিশে গেল। কিন্তু ওই একটা অ্যাসেটের জন্য বাকি 10টাকে ছেড়ে দেওয়া হতো, আচ্ছা, বুঝতে পারছো তো? এটা করতেই হতো, মানে না করলে বড় জিনিস তুমি পাবে না। পরের অংশে আরও মারাত্মক বেশ কিছু তথ্য রয়েছে, যাতে চমকে যাবেন। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।